আজ 20th মে ওয়ার্ল্ড বি ডে। আমরা মৌমাছিদের নিয়ে এখানে একটু কথা বলতে এসেছি। কোন মৌমাছিদের নিয়ে? আমরা মৌমাছি বললেই চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে আমাদের যারা গাছের ডালে চাক বাঁধে বা মিষ্টির দোকানে ঘুরে বেড়াচ্ছে সেরকম মৌমাছি। যেরকম এইখানে আমরা দেখতে পাচ্ছি পরপর এপিস, এই জেনাসটির আন্ডারে এইসব মৌমাছিদের ছবি। মৌমাছি বলতেই আমরা এদেরকেই চিনি, এদের এই যে চাক, সেই চাক আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা একটু অন্যরকম কোনো মৌমাছিদের কথা বলতে চলেছি। কিরকম মৌমাছিদের কথা বলতে চলেছি না, যারা চাক বাঁধে না, যারা একসাথে থাকে না, একা একা অন্য কোথাও একটা বাসা করে থাকছে। কোথায় বাসা করে থাকছে না, কোনো গাছের কোটরে বা মাটির ভেতরে গর্ত করে থাকছে, অথবা কোনো শুকনো ডালের মধ্যে তারা বাসা বানাচ্ছে। এই যে মৌমাছিরা, এরা হচ্ছে ওয়াইল্ড বিজ। এরা আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায়, শহরাঞ্চলে হোক গ্রামাঞ্চলে হোক, বনে জঙ্গলে তারা বেঁচে আছে। এই মৌমাছিরা একা একা থাকে বলে এদেরকে আমরা বলি সলিটারি বিজ। আর এদিকে রয়েছে আমাদের হানি বিজ। এরা হানি প্রোডাকশন করছে, কিন্তু এই সলিটারি বিজদের কিন্তু কোনো হানি প্রোডাকশন হয় না। এই সলিটারি বিজরা তাহলে আমাদের কি সার্ভিস দিচ্ছে, কেন এরা ইম্পর্টেন্ট? এরা পলিনেট করছে। এরা অত্যন্ত এফিশিয়েন্ট পলিনেটার। এরা আমাদের চারপাশের সমস্ত গাছে, সেটা হোক কোনো ক্রপ বা কোনো ভেজিটেবলস বা কোনো ফ্রুটস, তারা পলিনেট করছে। এই পলিনেশনের ইকোনমিক ভ্যালু, যেটা মোটামুটি একটুখানি এস্টিমেট করা হয়েছে, ইন্ডিয়াতে অ্যানুয়ালি 20,000 crore। ওকে, তো মোটামুটি এটা একটা ভালো মতো একটা ইম্পর্টেন্ট ফিগারই মনে হচ্ছে আমাদের। তো সেইটা ভাবলে আমাদের কিন্তু এই মৌমাছিদের একটুখানি ব্যাপারে জানা দরকার এবং তাদের কনজারভেশনের ব্যাপারে একটুখানি ভাবা দরকার। তো কনজারভেশনের জায়গায় যাওয়ার আগে আমাদের এদের বিষয়ে আরো ডিটেলসে জানার জন্য আজকে আমাদের ওয়ার্ল্ড বি ডেতে ইকোলজি রিসার্চ ইউনিট প্রফেসর পার্থিব বসুর ল্যাব থেকে এইটা আমাদের আজকের একটি ছোট্ট প্রচেষ্টা। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস সেলিব্রেট করার জন্য। তো মৌমাছি বলতেই আমাদের সামনে, চোখের সামনে যেটা সব থেকে জনপ্রিয় মৌমাছি, সেটা হচ্ছে গিয়ে হানি বি বা এপিস। তো প্রথমে আমরা দেখবো জেনাস এপিসের মধ্যে কি কি বি পড়ে। আমাদের দেশে প্রায় 7-8 প্রজাতির এপিস বি পাওয়া যায়। তার মধ্যে বহুল জনপ্রিয় এপিস ডরসাটা, এপিস সেরানা, এপিস ফ্লোরি। এরা সাধারণত চাক বানায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল চাক বা বিভিন্ন পাহাড়ের বা কোনো অন্যান্য পাথরের খাঁজে, গর্তে, এরকম জায়গাতে ওদের চাক দেখতে পাওয়া যায়। চাকের মধ্যে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবেন হেক্সাগোনাল বেশ কিছু চেম্বার দেখতে পাওয়া যায়। এখানেই মৌমাছিরা ডিম পেড়ে রাখে এবং সেখানে অন্যান্য বিড়া এসে তারা ওদের প্রভিশন, নেস্ট প্রভিশন যেমন নেকটার, পোলেন ইত্যাদি জোগাড় করে রাখে। এই হানি বি বা জিনাস এপিসের মধ্যে প্রায় 3 রকমের কাস্ট সিস্টেম দেখা যায়। এবার কাস্ট সিস্টেম বলতে কি, এরা লেবার ডিভিশনের জন্য, এদের মধ্যে লেবার ডিভিশনটা একটু আলাদা। যেমন নাম শুনে বোঝা যাচ্ছে কুইন বি। কুইন বি প্রত্যেকটা হাইভে একটি করেই থাকে, সাইজে একটু বড় হয় এবং কাজ হচ্ছে ডিম পাড়া। আর তারপরে রয়েছে ড্রোন। ড্রোন হচ্ছে আমাদের মেল বি, যার কাজ হচ্ছে কুইন বিকে ফার্টিলাইজ করা এবং রিপ্রোডাকশনে হেল্প করা। তা বাদেও মৌমাছির যে চাকে সব থেকে বেশি সংখ্যক যে মৌমাছিরা থাকে তারা হচ্ছে ওয়ার্কার বি। এদের নানা রকম কাজ, ফোরেজিং করে ফুল থেকে মধু, পোলেন ইত্যাদি সংগ্রহ থেকে শুরু করে আমাদের হানিবির যে হাইভ, তার মধ্যে লার্ভাদের খাবার দাবার প্রভিশন জোগাড় করা থেকে শুরু করে নানা রকম কাজ রয়েছে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আজকে কথা বলবো,
সেটা হচ্ছে জেনাস টেট্রাগনিউলা। এরা বহুল প্রচলিত স্টিংলেস বি নামে। তো আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন টেট্রাগনিউলা খুব ছোট্ট একটা বি। এরাও আমাদের এপিস বা হানিবি এর মতো চাক তৈরি করে। এদের চাকের একটা অদ্ভুত সুন্দর স্পাইরাল শেপের ওপর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং যেখানে মোটামুটি মাটির সংস্পর্শে বা মাটি পাওয়া যায় সেরকম জায়গায় মৌমাছির এই টেট্রাগনিউলা বিয়ের চাক বেশি দেখা যায়। আমাদের শহরাঞ্চলে ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক জেলা যেমন পুরুলিয়া, বীরভূম, যেখানে ল্যাটেরাইট মাটির বেশি জোগাড় রয়েছে, সেরকম জায়গাতে আপনারা টেট্রাগনিউলা চাক বেশ ভালো রকম দেখতে পাবেন। টেট্রাগনিউলা চাকের আর বা হাইভের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে নেস্ট ওপেনিং। এতে খুব অদ্ভুত ফানেল শেপের, গোল শেপের, নানা রকম শেপের নেস্ট ওপেনিং দেখতে পাওয়া যায়। তবে শুধুমাত্র মাটির কাছাকাছি নয়, আমাদের শহরাঞ্চলে নানা রকম যে কনস্ট্রাকশন, মানে ধরুন ফাঁপা পাইপ থেকে শুরু করে বাড়ির আশেপাশে বিভিন্ন ফাঁকা জায়গা, গাছের ফোটক থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু এই টেট্রাগনিউলা বাসা বানাতে পারে। তবে এদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের এই স্পাইরাল শেপের নেস্ট কনস্ট্রাকশনটা। তো মোটামুটি টেট্রাগনিউলার বাসা আপনারা যেখানেই দেখতে পাবেন এই স্পাইরাল শেপটা লক্ষ্য করবেন, তাহলেই বুঝে যাবেন বাড়ির আশেপাশে স্টিংলেস বিয়ের বাসা আছে। আমরা এবার আরো এক ধরনের মৌমাছি নিয়ে কথা বলবো, জেনাস বম্বাস। বম্বাস হচ্ছে বেসিক্যালি বাম্বল বি, যেগুলোকে আমরা শহরের মধ্যে আমাদের এই অল্টিটিউডে, নিচের অল্টিটিউডে আমরা পাই না। আমরা যখন বেড়াতে যাই পাহাড়ে, হিমালয়ান রিজিয়নে, আমরা এই বাম্বল বি গুলোকে দেখতে পাই। এরা সাইজে অনেক বড়, আমাদের চেনা জানা এপিস ডরসাটা, মেলিফেরা এদের থেকে সাইজে অনেক বড় হয়। গা অনেক রোমশ হয়, প্রচুর রোম থাকে গায়ে, এবং বিভিন্ন ধরনের রঙের এদের পাওয়া যায়। এখানে মাত্র কয়েকটা ছবি দিয়ে দেখানো হয়েছে। ভীষণ কালারফুল দেখতে, মিষ্টি দেখতে এক ধরনের মৌমাছি বাম্বল বি। বাম্বল বিরাও কিন্তু হাইভ বানায়, তারা একসঙ্গে থাকে, চাক বানায়, কিন্তু তাদের চাক দেখতে একেবারে অন্যরকম। আমরা অন্যান্য মৌমাছিদের চাক যেমন জানি হেক্সাগোনাল দেখতে হয়, বাম্বল বিদের চাক হেক্সাগোনাল দেখতে হয় না। তারা এক ধরনের গোল পাত্র মতন বানায়, ব্রুড চেম্বার বলে এগুলোকে। সেই জিনিসের মধ্যে তারা ডিম পাড়ে, তারা সেখানেই মজুত করে রাখে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এদের বাসা মাটির গর্তের মধ্যে হয়, সেটা এমনি পড়ে থাকা গর্ত হতে পারে, ইঁদুরের গর্ত, সাপের গর্ত যেরকম ছেড়ে দিয়েছে সেগুলো ফাঁকা পড়ে আছে, সেই রকম গর্তের মধ্যে মাটিতে এরা এই বাসা বানায়। একসঙ্গে এরকম অনেকগুলো ব্রুড চেম্বার দিয়ে তাদের বাসা থাকে। সারা শীতকাল তারা এই মাটির মধ্যে হাইবারনেট করে, অর্থাৎ যখন বাইরে বরফ, বাইরে প্রচন্ড টেম্পারেচার কম, সেই সময় তারা মাটির তলায় হাইবারনেশন করে, এবং বসন্তে বা স্প্রিং এ এদের ছোট ছোট ছানারা এই ব্রুড চেম্বার থেকে বেরিয়ে পড়ে বাইরে। বাম্বল বি আকারে এত বড় হয়, এদের একটা মজার ঘটনা ঘটে, এদের মেটাবলিক রেট কম হয়, এত বড় শরীর নিয়ে উঠতে হয়। তো এদের অধিকাংশ সময় দেখা যায় যে এরা যে ফুল থেকে ফুলে যাচ্ছে, মধু নিচ্ছে, পোলেন নিচ্ছে, সেরকম অবস্থাতেই দিনের এক একটা সময় এরা ঘুমিয়ে পড়ে ফুলের মধ্যে। এটা এত ক্লান্ত হয়ে যায় যে এরা ফুলের মধ্যে ঘুমিয়ে পড়ে। যেরকম আমরা জানি ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, একেবারে সেরকম দেখতে লাগে সেই ছবিতে। ফুলের মধ্যে তারা সুন্দর করে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়ে। নর্মালি আমরা যেসব মৌমাছি সম্পর্কে জানি তারা হচ্ছে সবাই চাক বানায়, এবং সেই চাকের মধ্যে আমরা এর আগে দেখে এলাম যেরকম মধু রাখছে, বাচ্চা দিচ্ছে, আলাদা আলাদা বুট চেম্বার থাকছে, পোলেন চেম্বার, হানি চেম্বার। এই ধরনের মৌমাছি যাদের নিয়ে এবার আমরা কথা বলবো, এরা কিন্তু কেউ একসঙ্গে থাকে না, চাক তো বানায়ই না, এরা একসঙ্গে একত্রিত ভাবে অনেকে মিলে থাকে না এক একটা বাড়ির মধ্যে। মোস্টলি এরা এক জায়গায়, নিজের বাড়ি আলাদা, থাকতে পারে একসঙ্গে অনেকে মিলে একসাথে বাড়ি করেছে পাশাপাশি, কিন্তু একটা বাড়িতে সে একাই থাকে। বড় আয়তনের আরেক ধরনের মৌমাছির কাছে আমরা চলে আসি, উড নেস্টিং বি। এদেরকে বলা হয় জাইলোপোকা, বা বাংলায় আমরা সবাই জানি ভ্রমর। উড নেস্টিং তার কারণ এরা বাঁশের মধ্যে বা গাছের ডালের মধ্যে ফুটো করে
কুড়ে কুড়ে সেই জায়গার গর্ত বানিয়ে তারা বাসা বানাতে পারে। ঠিক যেমন আমরা সবাই কাঠঠোকরা পাখিকে সবাই ভালো করে চিনি, কেননা কাঠঠোকরা গাছের মধ্যে ঠুকে ঠুকে সেখান থেকে গর্ত করে তার মধ্যে তারা বাসা বানায়। কিন্তু আমরা জানি কি যে আমাদের চারপাশেই এরকম মৌমাছি পাওয়া যায় যারা এই ভ্রমর, তারা কিন্তু একইভাবে তাদের মুখের সামনের যে মাউথ পার্ট ম্যান্ডিবল তাই দিয়ে কুড়ে কুড়ে এখান থেকে এরকম বাঁশ বা কাঠ তার মধ্যে থেকে কুড়ে কুড়ে বের করে তারা একটা এত বড় গোল বাসা বানিয়ে ফেলতে পারে। যদি আমরা কাঠটাকে চিরে দিই মাঝখান থেকে, তাহলে ভেতরে আমরা দেখতে পারবো সেই বাসার গোল যেটুকু আমরা বাইরে দেখতে পাচ্ছি সেই গোলটা আস্তে আস্তে একটা টানেল হয়ে যায়। এই টানেলের মধ্যে এই মৌমাছিরা ফুলের মধু এবং পোলেন নিয়ে এসে গোল বল পাকিয়ে সেটাকে রেখে দেয়। কেন? কারণ তার পাশে তারা ডিম পাড়ে। সেই ডিম থেকে বাচ্চা ফুটলে তারা যেন খাবার পায়, সেই কারণে এই খাবার তারা এই টানেলের মধ্যে মজুত করে রাখে। বম্বাসের মতন বড় সাইজের হলেও এরা কিন্তু আমাদের নিচের অল্টিটিউডে অর্থাৎ এই শহরে পশ্চিমবঙ্গের মধ্যেই প্রচুর ভাবে পাওয়া যায়। এদের জেনাস হচ্ছে জাইলোপোকা, যেমনটা ছিল জেনাস বম্বাস, এটা হচ্ছে জেনাস জাইলোপোকা। এরা কাঠের মধ্যে বাসা বানাচ্ছিল। এবার আমরা চলে আসবো উড নেস্টিং থেকে টুইগ নেস্টিং বিতে, অর্থাৎ ফাঁপা ছোট সরু ডাল তার মধ্যে যেসব মৌমাছিরা বাসা বানায়। এখানে একটা মডেল তৈরি করে রাখার চেষ্টা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট ফুটো দেখা যাচ্ছে কি, যেরকম ছোট ছোট সরু ডালের মধ্যে, যে ডালে এরকম বাঁশের মধ্যে ফুটো থাকে অথবা ডাল হয় কচি যার মধ্যে কুড়ে ফুটো বানিয়ে নেওয়া যায়, সেই জিনিসের মধ্যে বাসা বানায় এমন মৌমাছিও কিন্তু আমাদের প্রকৃতিতে আছে। যেমন উড নেস্টিং এ আমরা বললাম জাইলোপোকা অনেক বড় গর্ত করছে কাঠের মধ্যে, তাদেরকে বলা হচ্ছে কার্পেন্টার বি। সেরকমই স্মল কার্পেন্টার বি হচ্ছে এই সেরাটিনা, এই ব্রাউন স্যাপিস, এই ধরনের মৌমাছিরা। এরা আকারে এতটাই ছোট যে এরা কিন্তু এইটুকু ফুটোর মধ্যে খুব সুন্দর করে বাসা বানিয়ে ফেলতে পারে। তারা ঢুকতে বেরোতে পর্যন্ত পারে এইটুকু ফুটো বাসার মধ্যে। এই যে বড় করে ছবি তোলা হয়েছে দেখা যাচ্ছে, এই যে মৌমাছিটা ঢোকার চেষ্টা করছে, এই হচ্ছে এদের এক ধরনের টুইগ নেস্ট। সেই নেস্ট যদি আমরা মাঝামাঝি আড়াআড়ি কেটে ফেলি তাহলে আমরা এইরকম দেখতে পারবো ভেতরে। এই হচ্ছে তাদের ডিম থেকে বেরোনো ছোট্ট লার্ভা, আর এই যে তার পাশে কমলা রঙের বল দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে মধু দিয়ে মেখে রাখা ফুলের রেণু, পোলেন, যা গরস গরস করে রাখা আছে এই ছোট্ট বাচ্চাটা বেরিয়ে খেয়ে বড় হতে পারবে বলে। সেরাটিনা মৌমাছির প্রচুর ধরনের রং হয়, এটা হলুদ, কালো, এখানে একেবারে চকচকে নীল, চকচকে সবুজ, কিংবা একটু কালচে সবুজও হতে পারে। আমরা ভাবি সবসময় মৌমাছি বললেই আমরা বেশ হলুদ কালো একটা পোকার কথা ভাবতে শুরু করি, ছবি আঁকি, কার্টুন আঁকি, যাই করি, আমরা হলুদ কালো চলে যাই। কিন্তু আমরা যদি জানতে পারি তাহলে আমরা আশেপাশে তাকিয়ে কিন্তু এদের খুব সহজে খুঁজেও পাবো আমাদের শহরের মধ্যেই। এই ছোট্ট ছোট্ট সেরাটিনা মৌমাছি, বুঝতেই পারছেন এইটুকুর মধ্যে ঢুকছে মানে তাদের আয়তন কতটুকু হতে পারে। এরকম বিভিন্ন রঙিন মৌমাছি, এই হচ্ছে সম্ভার আমাদের টুইগ নেস্টিং বি। চলে যাবো পরেরটায়, ক্যাভিটি নেস্টিং বি, অর্থাৎ যে কোনো ধরনের কোটরের মধ্যে, খাঁজে, ফাঁকে ফোকরে যেসব মৌমাছিরা বাসা বানায়, যারা চাক বানায় না, বাসা বানায় অদ্ভুত অদ্ভুত ভাবে। কিভাবে আমরা দেখে নিই। তিনটে ধরন হয় ক্যাভিটি নেস্টিং বি এর। এইখানে একটা ছবিতে সুন্দর করে দেখানো আছে। এক ধরনের মৌমাছি যারা গাছের পাতা কিংবা ফুলের পাপড়ি কেটে এনে বাসা তৈরি করে, গোল 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 করে সেগুলোকে পরপর পরপর ঢুকিয়ে দিয়ে। ভাবতে খুব আশ্চর্য লাগবে, কারণ আমাদের হাত আছে, পা আছে, আমরা অনেক কিছু করতে পারি মানুষরা, কিন্তু যেসব ছোট্ট প্রাণীদের কথা বলছি তারা শুধুমাত্র তাদের মুখের সামনের ম্যান্ডিবল, যে মাউথ পার্ট, সেইটুকুকে দিয়ে তারা এক একটা পাতাকে কেটে এনে তারপর সেটাকে পায়ের সাহায্যে গোল করে মুড়িয়ে একটার পর একটা ঢুকিয়ে দিয়ে ঠোঙার মতন সুন্দর একটা বাসা বানায়। এটা ভাবতে কিন্তু আমাদের কষ্ট হয়, কিন্তু এটাই সত্যি। আমরা রাস্তার ধারে হোক বা নিজেদের বাগানে, সব জায়গাতেই একটু খেয়াল করলেই এরকম ধরনের গাছের পাতা দেখতে পাবো। আমরা হয় পোকায় গাছের পাতা কেটে নিয়েছে, পোকা তো বটেই, কিন্তু পোকাটা কি? পোকাটা হচ্ছে এই মৌমাছি। এদেরকে বলে লিফ কাটার বি। এই যে তার মুখের সামনের ছোট্ট অংশ, এটাকেই বলে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবল দিয়েই দেখুন পা দিয়ে কেমন ধরে রেখেছে আর পাতাটা কাটছে, আর এবং সঙ্গে সঙ্গে পেটের তলায় কিরকম গোল করে সেটাকে মুড়িয়ে দিচ্ছে। এইভাবেই এই এক একটা গোল গোল করে তারা, তাদের দাঁত বলা যায় ম্যান্ডিবলটাকে, সেইটা দিয়ে গোল গোল করে পাতা কেটে নিয়ে তারা উড়ে যায় বাসায়। বাসা মানে কি? একেবারে যে কোনো ধরনের
ফাঁক ফোকর তার মধ্যে তারা ঢুকে পড়তে পারে। ঢুকে পড়ে এই পাতাগুলোকে মুড়িয়ে গোল গোল বানিয়ে এইভাবে একটার পর একটা আস্তে আস্তে ঢোকাতে থাকে তার ছোট্ট টানেলের মধ্যে। আমরা একটা মডেল বানাবার চেষ্টা করেছি একটা টেস্ট টিউব দিয়ে। ধরুন আপনার ঘরের ছিটকিনির যে জায়গা, তোলার জায়গা, সেই ফাঁকা জায়গাটার মধ্যে যদি বাসা বানায় মৌমাছিটা, তাহলে এক একটা করে পাতা কেটে এনে প্রথমে সে পেছন দিকটা সিল করে দেয়, তারপরে গোল গোল করে সেই পাতা ঢোকাতে থাকে আস্তে আস্তে একটার পর একটা, এবং তৈরি হয়ে যায় এমন সুন্দর একটা বাসা। যদি আমি খুলে ফেলতে পারি টেস্ট টিউব থেকে, তাহলে বাসাটা দেখতে হবে এটা। এটা কিন্তু সত্যিকারের মৌমাছির তৈরি বাসার ছবি। এটা না হয় আমরা তৈরি করার চেষ্টা করেছি দেখাবার জন্য, কিন্তু এইটা কিন্তু বানিয়েছে একটা মৌমাছি। দ্বিতীয় ধরন হচ্ছে রেজিন বি। এই যে দ্বিতীয় খাপটায় দেখা যাচ্ছে টানেলের মধ্যে তারা বাসা বানিয়েছে, ছোট ছোট যেন ঘর তৈরি হয়েছে। একদমই তাই, এইগুলো ব্রুড চেম্বার, যেগুলো তৈরি করেছে আরো এক ধরনের মৌমাছি, যাদেরকে বলা হয় রেজিন বি। রেজিন মানে হচ্ছে গাছের অনেক সময় গুঁড়ি থেকে বা কাণ্ড থেকে, শাখা প্রশাখা থেকে এক ধরনের আঠালো লালচে কমলাটে রঙের একটা লিকুইড ধরনের বের হয় অনেক সময়, সেইটাকে বলা হয় রেজিন। সেই রেজিন মুখে করে এইরকম মৌমাছিরা নিয়ে আসে। কেন নিয়ে আসে? কারণ তাই দিয়ে তৈরি হবে তাদের ঘরের দেওয়াল। যদি আমরা এই ছবিটা দেখি, এই এক একটা দেওয়াল তৈরি হয়েছে এই চটচটে রেজিন দিয়ে। মুখে করে এই রেজিন নিয়ে এসে একটা দেওয়াল তৈরি করে তারপরে মৌমাছি চলে যায় নেকটার আর পোলেন অর্থাৎ মধু এবং রেণু মুখে করে নিয়ে আসতে। মধু এবং রেণু নিয়ে এসে এই মৌমাছিরা গোল পাকিয়ে একটা গরসের মতন তারা এই ঘরের মধ্যে মজুত রেখে দেয়। তার পাশে একটা ডিম পেড়ে দেয়। তারপরে আরো খানিকটা রেজিন নিয়ে এসে পরের দেওয়ালটা বানিয়ে দিলেই একটা ঘর তৈরি হয়ে গেল। সেই ঘরের মধ্যে রইল ছোট্ট ডিম এবং তার পাশে মজুত করা খাবার। সেই ডিম থেকে যখন এইরকম হলুদ হলুদ লার্ভা বেরিয়ে আসে, তারা ওই মজুত হওয়া খাবারটা খেয়ে বড় হয়ে এই দেওয়ালগুলো ভেদ করে আস্তে আস্তে একের পর এক সামনের টানেল দিয়ে তারা বেরিয়ে যেতে পারে। এই হচ্ছে রেজিন বি। এইখানে আমরা দেখতে পাবো এই যে ডিমের ছবি, ওই ছবিতে দেখালাম লার্ভা, এখানে এই ছোট্ট সাদাগুলো হচ্ছে এক একটা মৌমাছির ডিম। আর এই যে তার পাশে এত বড় গোল গরস, সেইটা কিন্তু তৈরি হয়েছে রেণু আর মধু একসাথে মেখে। একটু নিচে আমরা দেখতে পাবো, এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলো যে সত্যি অলীক কল্পনা নয় তার প্রমাণ। কারণ এই দুটো জিনিস আমরা তৈরি করিনি, তৈরি করেছে ছোট্ট দুটো মৌমাছি। যদি কোনো গাছের ডাল ফাঁপা হয়, তার ভেতরে তারা বাসা বানায়, তবে তারা শুধুমাত্র খানিকটা মাটি আর খানিকটা রেজিন নিয়ে এসে এরকম কম্পার্টমেন্ট বানিয়ে নিলে তাদের কাজ শেষ হয়ে যায়। এই যে বাসাটা বানিয়েছিল রেজিন বি, এটাকে আমি পেয়েছিলাম একটা কার্ডবোর্ড বক্স, যেরকম আমাদের সবার বাড়িতে অ্যামাজন বা যে কোনো জিনিস থেকে আসে। সেই কার্ডবোর্ড বক্সের যে ঢাকনা, সেই ঢাকনা যখন বন্ধ হয় তার মাঝখানে একটা ছোট্ট ফাঁক রয়ে যায় না, যেখানে আমরা টেপ মেরে দিই। সেই ফাঁকটুকুর মধ্যে এই রেজিন বিটা এই বাসা বানিয়েছিল। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ছোট ছোট আলাদা ঘর, একটা দুটো তিনটে, বোঝা যাচ্ছে? যদি এই দিক থেকে দেখেন, এই যে লম্বা টানেলের মতন, এর মধ্যেও কিন্তু তিনটে চারটে ঘরের ভাগ আছে। আর এদিক থেকে আপনি দেখতে পাবেন মুখের একদম ফাঁকা জায়গাটা, যেখান দিয়ে মৌমাছি নিজে ভেতরে ঢুকে যাতায়াত করে এবং পরবর্তী সময় ভেতরে বাচ্চারা এই মুখের ফাঁকটা দিয়েই বেরিয়ে বাইরে এসে যায়। তৃতীয় ধরনের ক্যাভিটি নেস্টিং বি কে বলা হয় মেসন বি অর্থাৎ কুমোরে। এরা রেজিনটুকু আর ব্যবহার করে না, পুরোটাই মাটি দিয়ে তৈরি করে। যেমন এখানে পুরোটাই ভেতরে একটা মাটির লাইনিং আছে এবং তারপরে মাটি দিয়েই আলাদা আলাদা দেওয়াল তুলে দেওয়া আছে। টেস্ট টিউবের মধ্যেও যদি কখনো এদের বাসা করতে দেওয়া দেখা যায়, তাহলে এই সুন্দর করে মাটির লাইনিং গুলো বোঝা যায় এবং ভেতরে এই যে এত পরিমাণ হলুদ যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু রেণুর পরিমাণ। এই মেসন বি মজাদার হচ্ছে, যদি ফাঁকা কোনো বাঁশ পাওয়া যায় বা ফাঁকা কোনো ফাঁপা গাছের ডাল, সেখানে যেমন বাসা করতে পারে, প্রকৃতির নিজের মধ্যেই রিসাইকেল রিইউজের একটা ব্যাপার তারা কিন্তু নিজেরাই তৈরি করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফাঁকা শামুকের খোলস, শামুকটি মারা গেছে, তার খোলসটা পড়ে আছে, সেই খোলসের মধ্যে নিজেই প্রকৃতি বানিয়ে রেখেছে একটা টানেল এবং সেই টানেল জুড়েই বাসা করে ফেলেছে এই মেসন বি অসমিয়া। কি সুন্দর দেখুন, এক একটা কম্পার্টমেন্টের মধ্যে তারা খাবার মজুত করেছে, ডিম পেড়েছে এবং সেখান থেকে বড় করে তৈরি হচ্ছে লার্ভা। ভাবলে অবাক লাগে, তাই না?
আমাদের হাত পা আছে, কিন্তু একটা মৌমাছি, ছোট্ট এইটুকু একটা প্রাণী, সে মুখে করে মাটি নিয়ে এসে, রেজিন নিয়ে এসে একটা এইরকম অদ্ভুত সুন্দর জিনিস তৈরি করে ফেলতে পারে। আমরা যে এতক্ষণ বিডের কথা শুনলাম, নানা রকম বিড, পৃথিবীতে প্রায় যে 20,000 বি প্রজাতির বি পাওয়া যায়, তো তাদের মধ্যে দেখা গেছে প্রায় 83% বি সলিটারি সয়েল নেস্টিং, মানে তারা মাটি খুঁড়ে মাটির ইমিডিয়েটলি নিচে বা বেশ খানিকটা টানেল করে গর্ত করে সেখানে বাসা তৈরি করে। এরকম বেশ কয়েকটি প্রজাতি বা বেশ কয়েকটি জেনাসের বিখ্যাত সয়েল নেস্টিং বি হলো অ্যামিগেলা, যেটাকে আমরা ব্লু ব্যান্ডেড বি বলতে পারি। এদের অ্যাবডোমেন বা পেটের ওপরের দিকটা কালো এবং নীল, চকচকে নীল রঙের ব্যান্ড দেখতে পাওয়া যায়। এরা যখন ফোরেজ করে, খাবার দাবার সংগ্রহের জন্য ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়, তখন রোদের আলো পড়ে ওই চকচকে নীল রংটা খুব সহজেই আপনার চোখে পড়তে পারে। এর বাদেও রয়েছে লেসিওপ্লসম। লেসিওপ্লসম নানা রঙের হয়ে যায়, এখানে কালো এবং সাদা ব্যান্ডেড লেসিওপ্লসমের একটা ছবি দেওয়া রয়েছে। তার বাদে আরেকটা ইন্টারেস্টিং বি জেনাস স্টিগানোমাস। স্টিগানোমাস আপনারা ফুলের সহজেই চিনতে পারবেন। এদের লজেন্সের মতন দেখতে, ছোট্ট টেবুলার মতন। টেবুলাটার জন্য টেবুলা কি, যেখান থেকে এই বিদের ফোর উইংটা অরিজিন করে, সেই পোর্শনটাকে আমরা ট্যাক্সোনমিতে টেবুলা বলি। তো এদের টেবুলাটা খুব ইন্টারেস্টিং, একটা ছোট্ট লজেন্সের মতন বড় আকারের লাল বা ব্রাউন কালারের দেখতে পাওয়া যায়। তা বাদেও আরো একটা জেনাসের কথা আমরা বলবো, সেটা হচ্ছে গিয়ে নোমিয়া। অ্যামিগেলার মতন এরও নীল রঙের ব্যান্ড দেখতে পাওয়া যায়, তবে এদের ব্যান্ডের পিগমেন্টেশনটা ওদের হেয়ারে নয়, কিউটিকেলে। তো ফলত রঙের তারতম্যটা একটু খালি চোখে দেখে কিছুটা বোঝা যায়। এই নোমিয়াও কিন্তু মাটি খুঁড়ে বাসা করে। এই ছবিতে দেখা যাচ্ছে একটা নোমিয়া বি মাটির মধ্যে গর্ত খুঁড়ে, আস্তে আস্তে ঝুড়ো মাটি চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন, একটা গর্ত খুঁড়ে নিজের বাসায় ঢোকার চেষ্টা করছে। তার বাদে আরো একটা সুন্দর বি রয়েছে, যেটা হচ্ছে জেনাস হাইলিয়াস। হাইলিয়াসকে বলা হয় ইয়েলো ফেসেড বি, কারণ দেখতেই পাচ্ছেন মুখের উপর একটা ডিস্টিংক্ট হলুদ রং এখানে দেখতে পাবেন। তো হাইলিয়াসও মাটি খুঁড়ে মাটিতে বাসা করে। লেসিওপ্লসম, এটা একটা লেসিওপ্লসম বি। এই নিজের বাসার এন্ট্রান্সে যাচ্ছে, ভেতরে একটা অলমোস্ট অ্যাডাল্ট বি এমার্জেন্সির জন্য রেডি হয়ে বসে আছে। এরপরই হয়তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে। তো এতক্ষণ তো এদের বাসার কথা শুনলাম আমরা। তো গ্রাউন্ড নেস্টিং বি এর বাসা দেখতে কেমন হয়, যদি আমরা মাটির ওপরের দিক থেকে দেখি, তাহলে দেখতে পাবো এরকম বেশ কিছু ফুটো ফুটো নেস্ট ওপেনিং আমরা দেখতে পাচ্ছি। তো মাঠে ঘাটে হোক, বিভিন্ন জায়গায় আমরা চট করে এরকম নেস্ট ওপেনিং কিন্তু দেখি, কিন্তু আমরা খেয়াল করি না যেটা কিসের। হয়তো কোনো একটা পোকামাকড়, হ্যাঁ পোকামাকড় তো বটেই, কিন্তু একটা বীজে ওখানে মাটি করে বাসা করেছে, এটা কিন্তু আমরা চট করে আমাদের মাথায় আসবে বা আমাদের কল্পনাতেও আসবে না। তো এই বাসাগুলো যদি আমরা একটু ভেতরে খেয়াল করি, যে যদি আমরা ধরা যাক একটা সেকশন কাটি মাটির মধ্যে, তাহলে আমরা কিরকম দেখতে পাবো। দেখুন, এই একটা ছবি প্রথমে আমরা দেখি, এটা একটা অরিজিনাল গ্রাউন্ড নেস্টিং বি এর বাসার সেকশন কাটা রয়েছে। ওপরে একটা মাউথ ওপেনিং রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেইটাই বাসাটা টানেল হয়ে নিচে নেমে গেছে। বিটা কিন্তু পুরোটাই ডিগ করে বা খুঁড়ে খুঁড়ে এতটা দূর গেছে, এবং এই টানেলটা নিচে যেতে যেতে ব্রাঞ্চ হয়েছে। ব্রাঞ্চের শেষে থাকছে একটা করে ট্যাপারিং ব্রুট সেল বা প্রভিশন সেল। অনেক সময় দেখা যায় যে এই গ্রাউন্ড নেস্টিং বি গুলো বাসা তৈরির পরে ফুড প্রভিশন, মানে নেকটার, পোলেন, এগুলোর একটা মিশ্রিত খাদ্যমণ্ড এই ব্রুট সেল গুলো অথবা প্রভিশন সেল গুলোতে রেখে দেয়, এবং তার উপরে পেরে যায় ডিম। ডিম ফুটে যখন লার্ভা বের হয়, তখন এই ব্রুট সেলের মধ্যে থাকা অথবা প্রভিশন সেলের মধ্যে থাকা যে খাবারের মজুদটা রয়েছে, সেখান থেকে খাবার সংগ্রহ করে এরা বেশ হৃষ্টপুষ্ট হয়ে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে বেরিয়ে আসে এই এমার্জেন্স থেকে বা এই টানেলের ওপেনিং, নেস্ট ওপেনিং থেকে। এটা একটা রিয়েল টাইম ইমেজ। আর এর বাদেও আমরা আমাদের ল্যাবে একটি ছোট্ট মডেল বানানোর চেষ্টা করেছি। এখানে একটা নেস্ট ওপেনিং, তার ঠিক নিচেই কিরকম ভাবে গ্রাউন্ডে, মানে বিলো গ্রাউন্ডে বা বিনিথ গ্রাউন্ডে গ্রাউন্ড নেস্টিং বি এর নেস্টের ব্রাঞ্চ, মেজর টানেলটা এবং তার যে ব্রাঞ্চ এবং তার শেষে যে ট্যাপারিং যে এন্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি ওদের ব্রুট সেল অথবা প্রভিশন সেল। এর মধ্যেই থাকে খাদ্যমণ্ড, ফুড প্রভিশন এবং ব্রুড, তার মানে ডিম বা লার্ভা।
সবাই জানি কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কিন্তু মৌমাছি জগতেও যে এমনটা হয় সেটা কি আপনি জানতেন? তো দেখা যাক মৌমাছির জগতে এরকম একটা বিহেভিয়ার বা এরকম একটা ক্লেপ্টোপ্যারাসিটিক গ্রুপ অফ বি রয়েছে। ব্যাপারটা কিরকম? ক্লেপ্টোপ্যারাসিটিক মানে বেসিক্যালি অন্যের ফুড প্রভিশন হোক বা নেস্ট প্রভিশন হোক সেগুলো চুরি করে নেওয়া। ক্লেপ্টো মানে চুরি। তো এখানে কি হয়, এখানে এই ওপরের লাইন জুড়ে যে বি গুলো রয়েছে এরা বেসিক্যালি সেই চোর বিটা, মানে যাদেরকে আমরা ক্লেপ্টোপ্যারাসাইট বলি। তো বিয়েরা সাধারণত ব্রুড প্যারাসিটিক হয়। ব্রুড প্যারাসিটিজম কথাটার অর্থ কি? ব্রুড প্যারাসিটিজম হচ্ছে যখন এই যে আমরা বিভিন্ন রকম নেস্ট প্রভিশন দেখলাম না, যে ছোট ছোট ব্রুড সেলের মধ্যে অন্যান্য মৌমাছি বা মৌমাছিরা এসে খাদ্যমন্ড রেখে যাচ্ছে, এবার সেই খাদ্যমন্ডলে তো মা মৌমাছি তার নিজের ডিম পেড়ে যাচ্ছে। কিন্তু এই যে ক্লেপ্টোপ্যারাসিটিক বি গুলো তারা এতই চতুর, তারা ওই খাদ্যমন্ডলের উপর গিয়ে নিজেরা ডিম পেড়ে আসছে। তার মানে এরা নিজেরা বাসা বানালো না, খাবার জোগাড় করলো না, শুধু খুঁজে খুঁজে গিয়ে এদের মতন কাছাকাছি দেখতে বা এদের যে হোস্ট বি গুলো আছে তাদের বাসা খুঁজে তাদের খাবারের ওপর গিয়ে নিজের ডিমটা পেড়ে দিয়ে এলো। এবং নেচারে কি অদ্ভুত এভলিউশন, ডিম ফুটে লার্ভা হ্যাচ হওয়ার যে সময়টা সেটাই হোস্ট বিদের তুলনায় সাধারণত ক্লেপ্টোপ্যারাসিটিক বিদের একটু কম হয়। তার মানে এই যে বিগুলো দেখতে পাচ্ছেন এদের লার্ভাটা ডিম থেকে দ্রুত হ্যাচ হয় এবং রেখে যাওয়া যে খাদ্যমন্ড বা ফুড প্রভিশন সেটা খেয়ে এদের লার্ভারা দ্রুত বড় হয়। আর মিনওয়াইল যখন এই হোস্ট বিয়ের লার্ভাগুলো তৈরি হ্যাচ হচ্ছে তখন তাদের জন্য আর কোনো খাবারই পড়ে থাকে না। ফলত যেটা হয়, খাবারের অভাবে এখানকার হোস্ট বিদের যে ছানাপোনারা তারা অনেকেই আর বড় হতে পারে না, অ্যাডাল্ট হতে পারে না। আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল দেখবো, বেশ কিছু ব্রাইট এন্ড বিউটিফুল এক্সাম্পল দেখবো হোস্ট এবং ক্লেপ্টোপ্যারাসাইট বি এর। এখানে প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা ক্লেপ্টোপ্যারাসাইট বি, এর নাম স্পেকোটেস জেনাসের বি। এই বিটি হোস্ট হচ্ছে গিয়ে লেসিওপ্লাসম হাইলিয়াস বা হাইলিকটিডি ফ্যামিলির অন্যান্য বিরা। তারপরে আমরা একটা খুব ইন্টারেস্টিং দেখবো, পেয়ার দেখবো, সেটা হচ্ছে গিয়ে মেগাকাইল। আপনারা যে একটু আগে দেখে এলেন লিফ কাটার বি, রেজিন বি, ম্যাসন বি, সেই গ্রুপটাই হচ্ছে মেগাকাইলিডি ফ্যামিলি, মেগাকাইল বি। তো এদের বাসায় ডিম পেড়ে যায় মেগাকাইলিডি ফ্যামিলি আরেকটি বি যার নাম সিলিওক্সিস, জিনাস সিলিওক্সিস। আরেকটা খুব ইন্টারেস্টিং বি, খুব রোমশোল মানুষ নন্দুষ একটা বি হচ্ছে গিয়ে অ্যান্ড্রিনা। এই অ্যান্ড্রিনা হোস্ট বি এর ওপরে মানে এদের ফুড প্রভিশনের ওপরে ডিম পেড়ে রেখে যায় নোমাডা নামের আরেকটি দুষ্টু ক্লেপ্টোপ্যারাসিটিক বি। এবং শেষে যে চলে যাব সেটা হচ্ছে এপিডি ফ্যামিলির মধ্যে আরেকটা এরকম ক্লেপ্টোপ্যারাসিট এবং হোস্টের পেয়ার, সেটা হচ্ছে ব্লু ব্যান্ডেড বি। আমরা একটু আগে যেখানে দেখলাম যে সয়েল নেস্টিং বি এর মধ্যে ব্লু ব্যান্ডেড বি অ্যামিগেলা, তাদের বাসায় ফুড প্রভিশনে এরকম ডিম পেড়ে রেখে যায় থাইরিয়াস বলে একটা কাকু বি বা ক্লেপ্টোপ্যারাসিটিক বি। এদের দেখতে পাবেন প্রায় দেখতে একটা কাছাকাছি। এদের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস এখানে বলে রাখা ভালো, এই ক্লেপ্টোপ্যারাসিটিক বি বা ব্রুড প্যারাসিটিক বি এবং হোস্টের মধ্যে একটা কো-এভলিউশন কাজ করে গেছে। কো-এভলিউশন কেন? সৃষ্টির প্রথম দিক থেকে যখন বি পৃথিবীতে এলো এবং তাদের আস্তে আস্তে ডাইভার্জেন্স শুরু হচ্ছে, তখন দেখতে পাবেন এদের কাছাকাছি দেখতে। কেন এরকম হয়েছে? এই বিটা দেখুন কমপ্লিট ব্লু ব্যান্ড, এখানে হচ্ছে ইনকমপ্লিট ব্লু ব্যান্ড। এই বিয়ের যখন অ্যামিগেলার নেস্টে আমাদের থাইরিয়াস গিয়ে বাসা ডিম পেড়ে আসে, ওদের ছানাপোনারা যখন বড় হয় তখন যেন মোটামুটি দেখতে একটু কাছাকাছি সিমিলার লাগে, মানে আমাদের যে কাক এবং কোকিলের গল্পটা, ব্যাপারটা অনেকটা সেরকম। সবশেষে আমরা আসি এখানে বি হোটেল এন্ড ট্র্যাপ নেস্ট এই জায়গাটা। বি হোটেল কথাটা মানেটা কি? আসলে প্রবলেম হচ্ছে আমাদের চারপাশে প্রকৃতিতে আমরা যে পরিমাণ ডিফরেস্টেশন করছি, অর্থাৎ গাছ কেটে ফেলছি, আমরা আগাছা তুলে ফেলছি, আমরা বুঝতে পারছি না যে ক্ষতিটা আমরা কোথায় করে ফেলছি। এই যে মৌমাছিরা যাদের গল্প আমরা বলছি, এরা চাক বানায় না, তাহলে এরা থাকে কোথায়? এই যে ছোট ছোট নানা রকম টুইগস, নানা রকম গাছের ডাল, সেই সবের মধ্যে গর্ত করে বাসা করছে। আমরা যত বাগান পরিষ্কার করার দিকে যাব, যত আমরা আগাছা তুলবো, তত আমরা এদের ঘর বাড়ি নষ্ট করে ফেলছি। এরা যদি থাকার জায়গা না পায় তাহলে এরা এরপরে খাদ্য সংস্থান করতে পারবে না। এরা যদি
খাদ্য সংস্থান করতে না পারে তাহলে আসলে পলিনেশন হবে না, which means আমাদের খাদ্যের ঘাটতি হয়ে যাবে। অতএব সেই কারণেই এক্স্যাক্টলি তৈরি হয় এই বি হোটেল। নর্মালি এই জিনিসটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক বেশি এখন প্রচলিত, কারণ ওদের দেশের ওদিককার যেরকম ধরনের সিটি ম্যাপ হয় তাতে গ্রিন স্পেস, যেটা এমনি পড়ে থাকা জমি যেখানে আগাছা হয়ে রয়েছে জঙ্গল, এই ধরনের জায়গা খুব কম। সেই কারণে তারা তাদের প্রত্যেকের বাড়ির অলমোস্ট ব্যাকইয়ার্ডে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। কি থাকে সেই স্ট্রাকচারে? এমন এমন জিনিস যেখানে এইসব সলিটারি মৌমাছিরা বাসা বানাতে পারবে, অর্থাৎ যারা চাক বানায় না তারা বাসা বানিয়ে থাকতে পারবে। এইরকম কাঠের মধ্যে ফুটো ড্রিল করে নেওয়া হয়, বিভিন্ন সাইজের ড্রিল করা হয়, কারণ কিছু মৌমাছি ছোট আয়তন, কিছু একেবারে বড়, তাদের জন্য বিভিন্ন সাইজের ড্রিল করা হয়। কাঠের মধ্যে ছোট ছোট বাঁশ থাকে, এমন ফাঁপা বাঁশ থাকে, এমনকি একটা পুরো গাছের গুঁড়িকে গর্ত করে নিয়ে তার মধ্যেও অনেক রকম এরকম ফাঁপা বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়। মাটি রাখে অনেকে, যার মধ্যে গর্ত করে মৌমাছিরা বাসা করতে পারে। কেন দরকার? কারণ তাদের ওই গ্রিন স্পেসটা নেই। আমাদের ট্রপিক্যাল কান্ট্রিজে এই এক্সপেরিমেন্টটা করে দেখা গেছে যে এখনো, যেহেতু আমাদের এখনো এরকম আগাছার জঙ্গল পড়ে আছে আমাদের শহরের মধ্যেই, বাড়ির আশেপাশে ছোট্ট একটা জায়গা যেটাকে আমরা কোনোভাবে ইউজ করি না কিন্তু পড়ে থাকে, সেইখানে আমরা জানতেও পারি না যে মৌমাছিরা অ্যাকচুয়ালি সেটাকে ইউজ করছে। সেই মাটির মধ্যে হয়তো তারা গর্ত করে বাসা বানিয়েছে, সেই যে ছোট্ট একটা গাছ হয়ে রয়েছে তার যে ফাঁপা ডাল, তার মধ্যে হয়তো মৌমাছি বাসা বানিয়েছে। অতএব এই ট্র্যাপ নেস্ট এবং বি হোটেল যত কম আমাদের বানাতে হবে তত আসলে প্রকৃতিকে আমরা ভালো রাখতে পেরেছি। এতক্ষণ ধরে আমরা অনেক রকম মৌমাছির গল্প শুনলাম। মৌমাছি বলতেই আমরা জানতাম যে যে মৌমাছি চাক বাঁধে, যাদের রানী আছে, যাদের কাস্ট ডিভিশন আছে, তারাই বুঝি মৌমাছি। এতক্ষণ আমরা যেসব গল্প শুনলাম তাতে আমরা বুঝতে পারলাম যে তাদের ছাড়াও পৃথিবীতে প্রচুর প্রচুর ধরনের মৌমাছি আছে, যারা কেউ গর্তে বাসা করছে মাটির মধ্যে, কেউ বাসা করছে বিভিন্ন রকমের ছোট ক্রিবাস, এমনকি আমাদের শহরের মধ্যে দরজার ছিটকিনির মধ্যে নানা জায়গায় মৌমাছিরা বাসা করে রয়েছে। আমরা এই এমনকি শেষে দেখতে পেলাম একটা খুব সুন্দর এক্সাম্পল, যেখানে আমরা পাখিদের যেমন করে চিনি, কাঠঠোকরা চিনি, আমরা আজকে চিনলাম মৌমাছি যারা নিজেরা ওরকম গর্ত করে বাসা করে, ঠিক সেরকম আমরা কোকিল চিনি, আজকে আমরা চিনলাম সেরকম মৌমাছি যারা অন্যের বাসায় নিজেদের ডিম পেড়ে রেখে আসে। এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই, যদি মৌমাছিগুলোর ছবি দেখা যায়, মজার কথা দেখবেন, আমরা এতক্ষণ যত মৌমাছি এবং তাদের বাসা বানানো, খাবার জোগাড় করার কথা বলছি, সবাই কিন্তু ফিমেল মৌমাছি, অর্থাৎ মেয়ে, স্ত্রী জাতি মৌমাছি। ছেলেরা বাসাও বানায় না, খাবারও জোগাড় করে না, শুধুমাত্র নিজের জন্য করে, নিজের ব্রুডের জন্য করে না। এইখানে আমরা যে কটা ছবি দেখতে পাবো হোস্ট মৌমাছিগুলোর, এরা প্রত্যেকে তাহলে স্ত্রী জাতি মৌমাছি যারা বাসা বানাচ্ছে এবং বাচ্চাদের খাবার জোগাড় করছে। ভালো করে দেখুন, প্রত্যেকের গা ভীষণ রোমশ, তাদের এই যে পেটের তলায় যেমন আছে রোম, এইখানে করে তারা পোলেন বা রেণু জোগাড় করতে পারে, সেরকম এদের পেছনের পা দেখুন ভীষণ ভাবে রোমশ, সেখানেও তারা কিন্তু পোলেন বা রেণু জোগাড় করতে পারে। অথচ এদের বাসায় যারা গিয়ে ডিম পাড়ছে তাদের দিকে যদি আমরা দেখি, দেখবো যে এদের পেছনের পা কিংবা তাদের পেটের তলায় কোথাওই সেই রোম আমরা দেখতে পাই না, অনেকটাই চকচকে এদের গা, কারণ তাদেরকে তাদের এই যে পোলেন জোগাড় করতে হয় না, এরা খাবার পাচ্ছে অন্য মৌমাছির তরফে। এই যে বিভিন্ন ধরনের পোলেন, বিভিন্ন ধরনের মধু এই মৌমাছিরা কিভাবে নেয়, কিভাবে কালেক্ট করে, কোন গাছ থেকে করে, আমরা আগামী সেকশনে দেখতে চলেছি। এতক্ষণ ধরে আমরা শুনলাম যে বিভিন্ন ধরনের মৌমাছি আছে, ওয়াইল্ড বিজ, এবং তারা বিভিন্ন জায়গায় বাসা বানায়। এবার আমরা দেখব যে তারা কিভাবে রিসোর্স কালেক্ট করে। আমরা জানি যে মৌমাছি মধু এবং পরাগ, পোলেন কালেক্ট করে তাদের নিজেদের খাবার জন্য। তো এত ধরনের যেহেতু মৌমাছি আছে, তারা বিভিন্নভাবে তাদের রিসোর্সগুলো কালেক্ট করে, তো সেটাই আজকে আমরা দেখবো এখানে। কর্বিকিউলা হচ্ছে পোলেন বাস্কেট, যেটাতে ওরা পোলেনগুলোকে কালেক্ট করে রাখে, এবং এটা থাকে হচ্ছে ওদের হাইন্ড লেগে, হাইন্ড টিবিয়াতে। এবং যে যে ধরনের মৌমাছি এগুলো কালেক্ট করে তাদের মধ্যে হচ্ছে এপিস, যারা হচ্ছে হানিবি,
বম্বাস যারা হচ্ছে বাম্বল বি, আর মেরিকোনেমি হচ্ছে স্টিংলেস বি। ঠিক আছে, আর কিভাবে কালেক্ট করে, এটা তো একদম হেয়ার থাকে না, পুরো প্লেন স্ট্রাকচার থাকে। ওরা কি করে, পোলেনটাকে ময়েশ্চার করে নেকটার দিয়ে, তারপরে সেগুলোকে বলের মতন বানিয়ে পায়ের মধ্যে আটকে রাখে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যাচ্ছি স্কোপা। স্কোপাও হাইন্ড লেগে থাকে, কিন্তু স্কোপার সাথে কর্বিকুলার ডিফারেন্স হচ্ছে স্কোপার প্রচুর ব্রাঞ্চড হেয়ার থাকে, যেমন দেখতে পাচ্ছি, এবং এরা কোনো ময়েশ্চার পোলেন ক্যারি করে না, এরা মানে ড্রাই পোলেন যেরকম পরাগ পাচ্ছে ওরা ফুল থেকে, সেইটাই ওদের পায়ে ওই ব্রাঞ্চ হেয়ারের মধ্যে লেগে যায়। আর থার্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিছু মৌমাছি স্কোপাটা থাকে আন্ডারসাইড অফ দ্য অ্যাবডোমেন, মানে পেটের নিচে। যখন ওরা ফুলে বসে তখন ফুলের পোলেনটা ওদের আননোয়িংলি পেটের মধ্যে লেগে যায়, যেমন ছবিতে দেখতে পাচ্ছি আমরা। পাটা কিন্তু ক্লিয়ার থাকে, এই মৌমাছিগুলোর কিন্তু পায়ে কোনো হেয়ার থাকে না, পায়ে কোনো ওদের পোলেন ক্যারিং অর্গান থাকে না, পুরোটাই থাকে হচ্ছে পেটের তলায়। এবং স্কোপা যারা পায়ে ক্যারি করে তাদের মধ্যে লেসিওগ্লসম অ্যান্টিনা হচ্ছে এক্সাম্পল, আর যারা পেটে পোলেন ক্যারি করে সব স্পিসিস অফ মেগাকাইলিড যারা পেটে পোলেন ক্যারি করে। কিছু মৌমাছি যারা সারা বডিতে তাদের হেয়ার থাকে, পায়ে স্কোপা থাকা সত্ত্বেও তাদের অ্যাবডোমেনে, মাথায়, থোরাক্সের চারিদিকে প্লুমোজ হেয়ার মানে ব্রাঞ্চড হেয়ার থাকে, যাতে যখনই ওরা কোনো ফুলের মধ্যে বসতে যায় তখনই ওদের চারিদিকে পোলেন লেগে যায়। মানে ওরা মানে নিজে চায় না হয়তো পোলেন লাগুক, বাট পোলেন গুলো এরকম থাকে, স্টিকি থাকে, যে ওদের গায়ের মধ্যে এসে হেয়ারের মধ্যে ঢুকে যায়। দু ধরনের পোলেন ওরা ক্যারি করতে পারে, যেরকম আগেই আমরা দেখলাম যে ওয়েট পোলেন থাকে যেটা ওরা ময়েশ্চার করে ক্যারি করে, যেমন এপিস যাদের কোনো স্কোপা থাকে না, যাদের কোনো হেয়ার থাকে না, তারা ওয়েট পোলেন ক্যারি করে। আর যাদের স্কোপা থাকে, যাদের হেয়ার থাকে, তারা ড্রাই পোলেন ক্যারি করে। আর এই ড্রাই পোলেন গুলোই কিন্তু পলিনেশনে হেল্প করে, ওয়েট পোলেন গুলো কিন্তু পলিনেশনের যোগ্য থাকে না। এই তো গেল পোলেন কানেকশনের কথা। এবার আমরা জানি যে হানি প্রডিউস করে, তো নেকটারটা ওরা কিভাবে কালেক্ট করে সেটারও অনেক ধরনের অর্গান ওদের কাছে থাকে। মেইনলি ওরা টাং দিয়ে নেকটার কালেক্ট করে, কারণ অন্য কোনো আর কিছু ওদের অ্যাভেলেবেল নেই। তো বিভিন্ন মৌমাছি বিভিন্ন রকমের টাং হয় আমরা দেখেছি। তো দু ধরনের টাং মেইনলি দেখা যায়, লং টাং আর শর্ট টাং। তো লং টাং বি যারা মেইনলি অ্যানিগিলা, এপিস, এরা হচ্ছে লং টাং বি। আর শর্ট টাং বি এর মধ্যে পড়ছে লেসিওগ্লসম, কোলিটিডি, এরা হচ্ছে শর্ট টাং বি। এবং যেহেতু এদের বিভিন্ন ধরনের অর্গান থাকে, বিভিন্ন ধরনের টাং সাইজ থাকে, তো অবভিয়াসলি তারা স্পেসিফিক ফুলকে প্রেফার করে টু ভিজিট। যারা শর্ট টাং বি তারা জেনারেলি লং টিউবুলার ফ্লাওয়ারে খুব একটা ভিজিট করতে পারে না, যদিও বা করে পুরোটা ঢুকে যেতে হয় তাদেরকে, কারণ নেকটারটা একদম এন্ডে থাকে। যারা লং টাং বি তারা খুব সহজেই এটাকে এন্টার করতে পারে এবং খুব সহজেই নেকটার কালেক্ট করতে পারে। তো শর্ট টাং বি এর যারা ওপেন ফ্লাওয়ার, যাদের নেকটারটা অনেকটা ভেতরে নয়, তারা এই ওপেন টাইপ অফ ফ্লাওয়ারে ভিজিট করতে পারে। এক ধরনের ফেনোমেনা আমরা দেখতে পাই যেটা হচ্ছে একদমই মানে আলাদা এগুলোর থেকে, যে এগুলোতে তো আমরা দেখছি ফুলের ভেতরে ঢুকে মৌমাছি ফুল নেকটার কালেক্ট করছে বা পোলেন কালেক্ট করছে। আর একটা জিনিস দেখি সেটা হচ্ছে নেকটার রবারি, যেটাতে নেকটার রবারি মানে নেকটার চুরি করছে। ওরা চুরি করছে ইন দ্য সেন্স ওরা ফুলের ভেতর না ঢুকে জাস্ট ফুলের বাইরে কোথায় নেকটারটা প্রেজেন্ট আছে সেইখানে একটা ফুটো করে, ছিদ্র করে সেখান থেকে নেকটারটা চুরি করছে। এবং তাতে কি হচ্ছে যে ফুলটা পলিনেটেড হচ্ছে না। কেন? কারণ পোলেনটা তো ফুলের ভেতরে থাকে, ওরা ফুলের ভেতরে কোনোভাবে ঢুকছে না। এবং কিছু কিছু বি স্পিসিসে কি হয়, সাইজ এত বড় হয় আর ওদের টাং সাইজটা ছোট হয়, ঠিক আছে, সেই কারণে ওরা ফুলের ভেতর ঢুকতে পারে না, বডি সাইজ বড় হয় বলে আর টাং সাইজ ছোট হয় বলে ওরা বাধ্য হয়ে ফুলের যেখানে নেকটার প্রেজেন্ট আছে সেই জায়গাটা ফুটো করে নেকটারটাকে বের করে নেয়। আমরা তো জানি মৌমাছি পোলেন কালেক্ট করে। এবার এখানে আমরা দেখবো মৌমাছিরা কি কি ধরনের পোলেন কালেক্ট করে। আমরা পোলেন বলতে কি বুঝি? আমি যখন ফুলে হাত দেই, হাতে কিছু ডাস্ট বা গুঁড়ো ধরনের জিনিস আমরা দেখতে পাই,
বিভিন্ন রঙের হয়, গোলাপি, সাদা, হলুদ। এবার সেগুলো মৌমাছিদের রিসোর্স, যারা যেই মৌমাছিগুলো সেগুলো কালেক্ট করে নিয়ে তাদের হাইভে নিয়ে যায়, বা যেগুলো থেকে পলিনেশন হচ্ছে, আরেকটা ফুলে যখন সেটা মিক্স হচ্ছে তখন সেভাবে পলিনেশন হয়। তো আমরা এখানে দেখব কিছু ক্রপের পোলেন আর কিছু নন ক্রপের পোলেন। এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে। ব্রিঞ্জালের পোলেন কিরম দেখতে হয়, মাস্টার্ডের পোলেন কিরম দেখতে হয়, কোরিয়ান্ডার পোলেন কিরম দেখতে হয়, কুকুম্বার পোলেন কিরম দেখতে হয়। এগুলো সব মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এগুলো আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই, যেগুলো আমরা হাতে ধরলে গুঁড়ো দেখতে পাই শুধু। এবার আসছি আমরা নন ক্রপের পোলেন। নন ক্রপ বলতে আমরা কি বুঝি? যেগুলো ঝোপে ঝাড়ে আগাছা হয়ে থাকে সেগুলি হলো আমাদের কাছে নন ক্রপ। অর্থাৎ আমরা জানতাম যে কিছু অর্নামেন্টাল ফ্লাওয়ার থাকে, কিছু ক্রপের ফ্লাওয়ার থাকে, যেগুলো পলিনেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা সেগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আমাদের কাছে নন ক্রপও অতটাই ইম্পর্টেন্ট যতটা ক্রপের পলিনেশন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট রিসোর্স বিদের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোট বাটনের ফুল, যার পোলেন গুলো মাইক্রোস্কোপের নিচে এরম দেখায়। তারপরে রয়েছে লেমন ব্যাসিল, এক ধরনের তুলসী, তার পোলেনটা তার পাশে রয়েছে। তারপরে রয়েছে কালমেঘ, অল্টারন্যান্থেরা, সিডা অ্যাকিউটা। এগুলো হয়তো আমরা সচরাচর খুবই দেখে থাকি, খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু এগুলো আমাদের বিদের কনজারভেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রিসোর্স। তো আমরা এখানে এগুলো দেখানোর একটাই কারণ, যাতে আমরা আগাছা যাতে না পরিষ্কার করে ফেলি বা সেগুলো তুলে না ফেলি, আর এগুলোকেও আমরা কনজার্ভ করি, যাতে আমাদের বি কনজারভেশনেও কিছুটা হেল্প হয়ে থাকে। আমরা সবসময় ভেবে থাকি যে আমাদের মৌমাছি দেখতে গেলে চাষের জমিতে বা শহরের বাইরে জঙ্গলে কোথাও যেতে হবে না, একদমই না। আমরা এই মৌমাছিগুলোকে, এই ওয়াইল্ড বিজ গুলোকে কিন্তু আমাদের বাড়ির বাগানে, আপনার বাড়ির বাগানে বা রাস্তার ধারে যেসব আগাছা হয়ে থাকে আমরা দেখি, একটু খেয়াল করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে তাতে কোনো না কোনো মৌমাছি বা কোনো না কোনো পোকা তাতে আছে, ঠিক আছে? এবং এই যে আগাছাগুলো, এগুলো জাস্ট 5টা এক্সাম্পল দেওয়া হয়েছে, এরকম প্রচুর আগাছা আছে যেগুলো আমরা বোর্ডে সাজাতে পারিনি। প্রচুর আগাছা, এই আগাছাগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট এবং শহরের মধ্যেই এগুলো আমরা দেখতে পাই। আপনার ছাদ বাগানে বা বাড়ির কোনো বাগানে দেখবেন এই আগাছাগুলো ফুল ফোটে ছোট ছোট, এবং এই ফুলের রেণু এবং এই ফুলের মধু ওয়াইল্ড বিজের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ ওরা সবসময় ক্রপেই যে ভিজিট করে তা নয়, মেনলি ক্রপে ভিজিট করেই না, অনেক সময় এই আগাছাগুলোতেই তারা ভিজিট করে এবং এই আগাছার মধু এবং পোলেন নিয়েই তারা কিন্তু বেঁচে থাকে। তাই জন্য এই আগাছাগুলোকে কনজার্ভ করলে আমরা ইনডিরেক্টলি বীগুলোকেও কনজার্ভ করতে পারবো। প্রতিদিন আমরা যে সবজি এবং ফল খাবার হিসেবে গ্রহণ করি, যেগুলো বিভিন্ন ভিটামিন এবং মিনারেলসের চিফ ডায়েটারি সোর্স, সেগুলো কিন্তু বেশিরভাগই মৌমাছি দ্বারা পরাগায়নের ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই অতি উপকারী প্রাণী মৌমাছির সংখ্যা গ্লোবালি খুব কমে যাচ্ছে। কিন্তু এর কারণ কি? এটার জন্য আমরা প্রধানত যে কারণগুলোকে দায়ী করতে পারি তার মধ্যে খুব উল্লেখযোগ্য এবং প্রাইমারিলি ইম্পর্টেন্ট বলা যায় সেটা হচ্ছে হ্যাবিট্যাট লস এবং ফ্র্যাগমেন্টেশন। তো হ্যাবিট্যাট লস জিনিসটা কি না, হ্যাবিট্যাট, সুটেবল হ্যাবিট্যাট ফর দ্য লিভিং অফ বিজ, সেটা আনঅ্যাভেলেবেল কমপ্লিটলি। তো সেটা কেন হয়? দেখা যাচ্ছে যে কনভেনশনাল এগ্রিকালচারাল প্র্যাকটিসে, যেটা আমাদের এখন গ্লোবালি ছেয়ে গেছে বলা যায়, সেটাতে এই ছবিটা খুব উল্লেখযোগ্য আছে। এই রকম ধরনের ল্যান্ডস্কেপে যেটা হয়, যেটা একই রকম বা এক দু রকমের সবজি বা কোনো ফসল অ্যাভেলেবেল আছে,
সেইটারই চাষ হচ্ছে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো তাতে সমস্যা কি হচ্ছে, সেখানকার অনেক রকমের ফুলের সম্ভাবনা বা অনেক রকম রিসোর্স পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে মৌমাছিদের জন্য। তো এতে মৌমাছিদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। এর সাথে আরেকটা সমস্যা হচ্ছে যে এই ধরনের ল্যান্ডস্কেপে যদি কোনোভাবে কোনো সময় ফসলের ফুল না থাকে, মানে ওয়েন ক্রপস আর নট ইন ব্লুম, তখন তাহলে মৌমাছিরা কি খাবে, কোথায় যাবে? সেই সমস্যার জন্য আমরা বলতে পারি যে পরিবর্তে এরকম একটা ল্যান্ডস্কেপ মৌমাছিদের জন্য আমরা উপহার দিতে পারি। এই ল্যান্ডস্কেপটাকে আমরা জেনারেলি বলে থাকি হেটেরোজিনিয়াস ল্যান্ডস্কেপ বা কমপ্লেক্স ল্যান্ডস্কেপ। তো এখানে কি আছে, হেটেরোজিনিয়াস কথাটার মতো করে বললে বোঝা যায় যে এখানে অনেক রকমের এলিমেন্টস আছে। তো তাতে কিছু ওয়াটার বডি আছে, কিছু ন্যাচারাল ভেজিটেশন আছে, আর কিছু ম্যানমেড বলতে এখানে মানুষের দ্বারা সৃষ্ট ভেজিটেশন প্যাচ আছে, যেগুলো বেসিক্যালি এগ্রিকালচারাল প্যাচ। তো যখন এগ্রিকালচারাল প্যাচে ফুল নেই তখন মৌমাছিরা ন্যাচারাল ভেজিটেশন অ্যাক্সেস করতে পারবে। তো সেখান থেকে দে ক্যান অলওয়েজ অ্যান্ড দে ক্যান ইজিলি হারভেস্ট অর ফোরেজ। এবং এর সাথে এখানে অনেক রকমের ভেজিটেশন থাকার জন্য হচ্ছে কি নিউট্রিশনাল ডাইভার্সিটি তারা বিরা এখান থেকে খুব সহজেই নিতে পারবে। এই বিষয়টা হচ্ছে একটা মিটিগেশন পলিসি, যার জন্য আমরা কনভেনশনাল এগ্রিকালচারকে কোপ আপ করতে পারি, কিন্তু আমরা বেসিক্যালি এখনো এখানেই পড়ে আছি। মৌমাছির সংখ্যা কমে যাওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হলো কনভেনশনাল অ্যাগ্রোকেমিক্যালস, যেগুলো কনভেনশনাল এগ্রিকালচারাল প্র্যাকটিসে বহুলভাবে ব্যবহার করা হয়। ফার্স্ট জেনারেশন পেস্টিসাইড যেগুলো ছিল তাদেরকে বলা হয় বোটানিক্যালস। সেগুলো অ্যাকচুয়ালি আর কিছুই নয়, প্লান্ট এক্সট্র্যাক্টস। এই বোটানিক্যাল পেস্টিসাইডগুলো মৌমাছি বা অন্যান্য উপকারী জীবের জন্য খুব ক্ষতিকর কিছু ছিল না, কিন্তু এদের সব থেকে বড় ড্রব্যাক হলো এগুলো কিন্তু আনস্টেবল। অর্থাৎ একটুখানি বৃষ্টি হয়ে গেল তাতে কিন্তু ধুয়ে যেতে পারে, বা একটুখানি রোদ দিল বেশি বেশি করে তাহলে কিন্তু সেগুলো স্প্লিট করে যেতে পারে। এর পরের জেনারেশনে যে পেস্টিসাইড এলো, যাকে অর্গানোক্লোরিনস বলা হয়, সেগুলো খুব স্টেবল, কিন্তু এগুলোর কিন্তু সিভিয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস আছে এবং এজন্য বর্তমানে এগুলো কিন্তু ব্যান। অর্গানোক্লোরিন পেস্টিসাইডগুলো বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশন এই জাতীয় ঘটনার জন্য দায়ী এবং মৌমাছির দেহে, মৌমাছির জীবনচক্রের বিভিন্ন স্টেজে এগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের টক্সিসিটি শো করতে পারে। মডার্ন এজের যে পেস্টিসাইডস, যেগুলোকে নিওনিকোটিনয়েডস বা পাইরেথ্রয়েডস বলা হয়, এগুলোর টক্সিসিটির লেভেল তুলনামূলকভাবে কম, কিন্তু তাহলেও এগুলো কিন্তু মৌমাছির লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজে খুব ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন ফাঞ্জিসাইডস অর্থাৎ ছত্রাক মারার যে কেমিক্যালস, সেগুলোর সঙ্গে এই পেস্টিসাইডগুলো কিন্তু সিনার্জিস্টিক্যালি অর্থাৎ একে অপরের সঙ্গে মিলিত হয়ে কিন্তু আরও ভয়ঙ্কর এফেক্ট, আরও ভয়ঙ্কর টক্সিসিটি দেখাতে পারে মৌমাছির জীবনচক্রে। তো এতক্ষণ যেটা দেখলাম আমরা, যে বিভিন্ন ধরনের পেস্টিসাইডের অ্যাপ্লিকেশনের জন্য মৌমাছির ওভারঅল হেলথের খুব ক্ষতি হচ্ছে। তো হেলথের ক্ষতি হওয়ার জন্য মৌমাছির ইমিউন সিস্টেম খুব দুর্বল হয়ে গেছে। এইরকম কম্প্রোমাইজ ইমিউন সিস্টেমে যেটা হয় খুব স্বাভাবিকভাবে আমাদেরও হয়, অনেক রোগ বেড়ে যায়। তো মৌমাছি খুব সহজেই ডিজিজ প্রোন হয়ে গেছে। তো এই যে সাসেপ্টেবিলিটি বেড়ে যাওয়া, এটাও ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর বি ডিক্লাইন। তো তার মধ্যে আমরা দেখতে পাই খুব উল্লেখযোগ্য সেটা হলো যে মাইট ইনফেস্টেশন। তো মাইটরা এমনভাবে ইনফেস্ট করে বিদের, তো যে তাদের পুরো কলোনিটা বা অনেক সময় অধিকাংশ মেম্বার অফ দ্য কলোনি অ্যাফেক্টেড হয়ে যায় এবং তারা ধীরে ধীরে মারা যায়। যেমন খুব উল্লেখযোগ্য হচ্ছে ভারোয়া ডিস্ট্রাক্টর মাইট। তো এদের জন্য খুব মানে পপুলার এবং ওয়েল নোন কলোনি কোলাপস ডিসঅর্ডার রিপোর্টেড। ভারোয়া ডিস্ট্রাক্টর মাইট এদের জন্য অন্যতম প্রধান কারণ, এবং এদের স্পেশালিটি হচ্ছে এরা মৌমাছিদের লার্ভাল স্টেজকে অ্যাফেক্ট করে। কিন্তু এছাড়াও অনেক রকমের মাইটস আছে, অনেক রকম মাইটের প্রজাতি আছে যারা বিদের অ্যাডাল্ট স্টেজকেও অ্যাফেক্ট করে, এবং সেটা শুধুমাত্র হানিবি নয়, অনেক রকমের বি
যেগুলো সলিটারি বি আছে এবং কিছু সোশ্যাল, কিন্তু তারা ওয়াইল্ড, তাদেরকেও এফেক্ট করে, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই অনেক রকমের মাইটের দ্বারা ইনফেস্টেড বিদের আলটিমেটলি যেটা হয়, তাদের প্রচণ্ড রকমের হেলথের ক্ষতি হয় এবং অলটুগেদার দে আর ডিক্লাইনিং ডিউ টু ইনক্রিজড মর্টালিটি। মাইট ইনফেস্টেশন ছাড়াও আর একটা যে অন্যতম প্রধান কারণ আছে বি পপুলেশন ডিক্লাইনের, সেটা হচ্ছে পলিউশন, যেটা এখন ভীষণভাবে আমাদের জন্য উল্লেখযোগ্য একটা টপিক। দূষণ বা মূলত বায়ু দূষণ বি পপুলেশন ডিক্লাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যদি আমরা একটা নন পলিউটেড এরিয়া থেকে কিছু পোলেন কালেক্ট করে তার স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোগ্রাফ যদি বানাই, তাহলে দেখা যাবে যে এগুলোর সারফেসগুলো কিন্তু খুবই ক্লিন। কিন্তু যদি আমরা কোনো পলিউটেড এরিয়া থেকে পোলেন কালেক্ট করে তার স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোগ্রাফ বানাই, তাহলে কিন্তু দেখা যাবে সেখানে কিন্তু অনেক পার্টিকুলেট ম্যাটারের ডিপোজিশন রয়েছে। এই পার্টিকুলেট ম্যাটারগুলো কিন্তু পোলেনের ভায়াবিলিটি কমিয়ে দেয়। অর্থাৎ যদি ফুলের ওপরে মৌমাছি এসে বসেও, যদি সাফিসিয়েন্ট ভিজিটেশন যদি হয়ও, তাহলেও কিন্তু এই পলিনেশন সার্ভিসটা কিন্তু খুব কমে গেছে। শুধু তাই নয়, ফুলের যে স্টিগমা, যেখানে আসলে পোলেনগুলো ডিপোজিটেড হয়, সেই স্টিগমাতেও কিন্তু এই জাতীয় পার্টিকুলেট ম্যাটার পড়ে সেই জায়গাটাকে ক্লগ করে রাখতে পারে। তো আমরা হয়তো দেখছি প্রচুর পরিমাণে বি ভিজিটেশন হচ্ছে, কিন্তু তার থেকে কিন্তু কোনো পোলেন টিউব ফর্মেশন হবে না, অর্থাৎ সিড শেড কিন্তু হবে না। তাই পলিনেশন যে সার্ভিসটা, এটা কিন্তু অ্যাজ এ হোল কমে যাবে। তো আমরা এখানে প্রেজেন্ট করছি আমাদের ইকোলজি রিসার্চ ইউনিটে ডক্টর পার্থিব বসুর আন্ডারে এই মুহূর্তে বি নিয়ে কি ধরনের রিসার্চ হচ্ছে বা আগে কি ধরনের হচ্ছিল, সেটারই একটা আমরা ফ্লোচার্ট তৈরি করার চেষ্টা করেছি। তো প্রথমেই শুরু হয়েছিল এটা দেখা নিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গে যে পলিনেটার ডিপেন্ডেন্ট ভেজিটেবল ক্রপস রয়েছে, সেখানে একটা সিগনিফিকেন্ট রিডাকশন রয়েছে ইন পলিনেটার ডিপেন্ডেন্ট ক্রপ প্রোডাকশন, which is not good, and we had to find out যে তার রিজনটা কি। And one of the main reason was there's a decline in the number of pollinators and abundance. That's why চাষিরা pollinator dependent crops করতে চাইছে না। এবার কেন করতে চাইছে না বা কেন আমার pollinator dependent crops এ pollinator থাকছে না? Because lack of number of abundance and diversity of pollinators এবং বিভিন্ন environmental stressors is responsible for this particular decline, যার মধ্যে মেজর রয়েছে আমার pesticide application, climatic change, agricultural intensification, and as well as urbanization. These are the major factors that is responsible for the decline of the population of pollination. তো এবার এই স্ট্রেসারগুলোকে নিয়ে আমরা একের পর এক দেখি যে এক্স্যাক্টলি এই স্ট্রেসারগুলো কি করে পলিনেটারদের এফেক্ট করে। তো পেস্টিসাইডের এফেক্ট আমরা ডাইরেক্টলি দেখি অন আ ফিজিওলজিক্যাল, মলিকুলার অ্যাজ ওয়েল অ্যাজ বিহেভিয়ারাল লেভেল। এটাতে আমাদের রেজাল্ট আসে, আমরা দেখতে পাই যে পলিনেটার্সদের অলফ্যাকশন, ভিজুয়ালাইজেশন অফ ফ্লাওয়ার্স এবং অলসো অক্সিডেটিভ স্ট্রেস যেটা হয়, দিজ আর অল গেটিং আপরেগুলেটেড বিকজ অফ পেস্টিসাইড এক্সপোজার রিপিটেডলি। তার মানে ওটা ভালো দেখতে পাচ্ছে না, ভালো করে শুকতে পারছে না, এবং প্লাস ওদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে, উইচ ইজ নট গুড নিউজ ফর দ্য পলিনেটার্স। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে পাই যে প্রোগ্রাম সেল ডেথ, অর্থাৎ যেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলে থাকি, সেখানে দের ইজ আ সিগনিফিকেন্ট আপরেগুলেশন অফ দ্য জিনস দ্যাট আর রেসপন্সিবল ফর অ্যাপোপ্টোসিস। তার মানে লাইফ এক্সপেক্টেন্সি অফ হানিবিজ অথবা পলিনেটার্স সেগুলো ক্রমশ কমছে। সো দিস ইজ দ্য রেজাল্ট অফ পেস্টিসাইড দ্যাট ইজ ডাইরেক্টলি ইম্প্যাক্টিং দ্য বিজ। এবং আমরা ফার্মারদের সার্ভেও করি, যেখানে আমরা ফার্মারদের সাথে কথা বলে বুঝতে পারছি দে আর ভেরি মাচ অ্যাওয়্যার যে কেন পলিনেটার্স বা বিজ কমছে। অ্যান্ড অবভিয়াসলি পেস্টিসাইড ওয়াজ ডিমার্কেটেড এট ওয়ান অফ দ্য রিজনস, যেটা ফার্মার নিজেরাই জানে, but they don't know how to actually mitigate this particular situation and or how to conserve the pollinator population. So we also looked at what are the positive things, what are the beneficial parameters that helps in conservation of pollinators and especially bees, and we found out that landscape feature, plant diversity and flower trait diversity এগুলো কিন্তু এগ্রিকালচারে বিজরা আসবে কি আসবে না সেটাকে খুব বড়ভাবে রেগুলেট করে। ল্যান্ডস্কেপ বলতে আমরা কি বুঝি, যে আমার চাষের জমির আশেপাশে যে ভেজিটেশন রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি নন ক্রপ ভেজিটেশন,
যার মধ্যে আগাছা থাকতে পারে, শ্রাবস থাকতে পারে, বুশেস থাকতে পারে, ট্রিজ থাকতে পারে। These all provide alternative resources to the bees that are very much essential for conserving them in an agricultural scenario. কারণ পলিনেটররা শুধুমাত্র ভেজিটেবলের ওপর ডিপেন্ডেন্ট করে তাদের রিসোর্স নিচ্ছে না, ল্যান্ডস্কেপে বাকি যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে রিসোর্সকে ইউটিলাইজ করছে। দ্যাটস ওয়াই দে আর ভেরি ইম্পর্টেন্ট। ফ্লাওয়ার্সের কথায় আমরা দেখতে পাই যে ফ্লাওয়ার ট্রেড ডাইভার্সিটি এবং প্লান্ট ডাইভার্সিটি দিজ আর পজিটিভলি ইনফ্লুয়েন্সিং পলিনেটার্স। এবার ট্রেড বলতে আমরা একটা রিসার্চ করি যেখানে আমরা দেখতে পাই যে পলিনেটাররা অনেক ভালোবাসে ব্লু কালার অ্যান্ড কমপ্লেক্স ফ্লাওয়ার কম্পেয়ার টু ইয়েলো ফ্লাওয়ার্স অর সিম্পল ফ্লাওয়ার্স। সো এই ধরনের যদি আমরা আগাছা বা নন ক্রপ আমরা প্লান্ট করি আমাদের জমির আশেপাশে, that ensures that there is a steady spillover of pollinators from non-crop to crop, ultimately giving the pollination service. Second প্রশ্নটা উঠে আসে, আমি বলেছি যে complex landscape is better with higher amount of vegetation, but কতটা vegetation is essential to ensure that there is adequate pollination? And we also did a research on that, and we figured out যে আমাদের যদি ব্রিঞ্জাল চাষ করি বা বেগুন চাষ করি সেক্ষেত্রে at least 26.5% vegetation in the landscape is essential, তবেই আমরা অ্যাডিকুয়েট পলিনেটার্স পাবো বা বীজ পাবো যারা কিনা ব্রিঞ্জালকে পলিনেট করবে। আর মাস্টার্ডের ক্ষেত্রে which was 17.5%. নন ক্রপস এর মধ্যে উই অলসো ট্রাই টু ফিগার আউট যে কোন কোন নন ক্রপ বীজদেরকে অ্যাট্রাক্ট করে, যাদেরকে আমি আমার চাষের জমির আশেপাশে আলে লাগালে বা চাষের জমির ভিতরে যদি আমি প্ল্যান্ট করি, দে সার্ভ এজ অ্যাট্রাক্টেন্ট ফর দ্য পলিনেটার্স। অ্যান্ড 3 স্পিসিস স্টুড আউট: ক্রোমোলিন আউডোরাটা, অসিমাম আমেরিকানাম এবং টেফ্রোসিস পুরপুরিয়া। দিজ ওয়ার মাল্টিফাংশনাল নন ক্রপস যারা শুধুমাত্র পলিনেটার অ্যাট্রাক্ট করেও না, তার সাথে সাথে পেস্টকে রিপেল করে, অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল এনিমিজ অফ পেস্ট রয়েছে যেমন স্পাইডার্স অ্যান্ড প্যারাসাইটিক হাইমোনপ্টেরা, সেগুলোকেও কনজার্ভ করতে সাহায্য করে। ওয়ান অফ দ্য স্ট্রেসার্স উই অলসো ট্রাইড টু ওয়ার্ক অন ওয়াজ আরবানাইজেশন। সো দ্য ইনিশিয়াল হাইপোথেসিস ওয়াজ অবভিয়াসলি আরবানাইজেশন বাড়লে পলিনেটার্স কমবে, but the result was completely different. We saw that urbanization is also promoting pollinator abundance and diversity, which was very surprising. কেন? উত্তরটা হচ্ছে যে আমাদের এখানে রুরাল স্ট্রেসার গুলো পলিনেটার বা বীরা অনেক কম পছন্দ করে রাদার দেন আরবান স্ট্রেসার্স, স্পেশালি সালফার ডাইঅক্সাইড পলিউশন ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ এবং পেস্টিসাইড অ্যাপ্লিকেশন ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ। সেই তুলনায় আরবান এরিয়াতে যে সমস্ত পার্কস অ্যান্ড গার্ডেন্স থাকে, দে আর অ্যাক্টিং অ্যাজ এ রেফিউজ ফর দ্য পলিনেটর কমিউনিটি বিকজ দে আর লেস ডিস্টার্বড, they have less exposure to pesticide, they also possess higher number of plant diversity as well as flower diversity, which I have previously mentioned is important for conserving the bees. So this was a very surprising finding, that if in urban space you can create refuge for the pollinators, then obviously it becomes an area where the pollinators can thrive and grow and ultimately give you pollination service even in urban gardens and parks as well as urban crop production, যেটা আমাদের কলকাতার আশেপাশে আমরা দেখতেই পাই। One of the things we also worked on যে পেস্টিসাইড এবং প্রোডাকশনের রিলেশনশিপ। আমরা জানি যে পেস্টিসাইড দিলে পেস্ট কমবে, প্রোডাকশন বাড়বে বা পেস্ট ড্যামেজ কমবে, কিন্তু অন দি আদার হ্যান্ড দিস ইজ ট্রেড অফ যে পেস্টিসাইড দিলে তার সাথে সাথে পলিনেটর কমিউনিটিও আস্তে আস্তে ডিমিনিশ করে বিকজ দে ডোন্ট রিয়েলি লাভ পেস্টিসাইড। সো টেকনিক্যালি ইন ওয়ান হ্যান্ড yield is increasing due to pesticide but also decreasing at the same time due to absence of pollinators. So this is a kind of trade-off, and we worked on this trade-off and we found out that there is an optimum level of pesticide that should be applied. Beyond that, where the yield significantly drops, and that level was near about 3 to 4 times a month in case of brinjal. Anything beyond that, then the pollinator abundance and diversity is dropping significantly as well as the yield is dropping. So unlimited pesticide is not good for yield, contradictory to popular belief. We also looked at bees from a functional perspective. যে agricultural intensification বি এবং প্লান্টের functional traits আর redundancy এবং functional diversity কে কি করে influence করে, and we figure out that there are certain type of traits that are being selected over other traits because of agricultural intensification. Now agricultural intensification এক্ষেত্রে is acting as a filter. কি filter? It is selecting some traits and it is deselecting other traits. These 3 traits, short tongue, small body and soil nets, is being selected for in agricultural intensification zone. Now there comes the question why? Because in agricultural intensification area
there is not much of resources due to large-scale destruction of natural and semi-natural habitat. So that's why what remains is the small flowers, which can be only accessed by bees with small tongue. And also there is a process of bioaccumulation, which is a hypothesis that larger bees are not able to, get enough resources from this limited number of non-crop, as well as there is higher bioaccumulation of toxin in their body. That's why they are not preferring that particular habitat. As well as soil nesters are being selected because there is lack of natural and semi-natural vegetation that provides nesting site for twig nesting bees or bark nesting bees or for the formation of hive. But soil is relatively less disturbed area. That's why soil nester is getting selected in agricultural intensification zone. We also looked at how mass flowering event is actually affecting the pollination. So the hypothesis was, in certain areas of West Bengal, especially in Murshidabad and Malda, there is a mass flowering event during a particular season of the year, যেখানে আমের মুকুল একসাথে আসে। তো ওখানকার চাষিরা বিশ্বাস করে যে এই সময় যদি অন্য কোনো ক্রপ প্রোডাকশন করা হয়, it won't get adequate pollination. But we busted that myth and we saw that actually mango is not being pollinated by bees, rather than bees are getting attracted toward the mangoes, but they are pollinating other crops that are being planted at the same time. So they are being attracted by mango, but they are not utilizing the resource that is being provided by mango, rather they are going to the other crops. So it is okay to cultivate other crops during mass flowering, rather it is more beneficial because your mangoes will attract those particular bees, which ultimately will interpollinate your crops. Current research is also going on, where we are looking at how nutritional quantity is being affected by pollinators, and we are seeing that yes, it's directly impacting us. Pollinated fruits have much better glucose and starch quantity compared to non-pollinated fruits. So this has severe implication for our nutrition, because if there is no pollinators or bees, then obviously the quality and quantity of our vegetables and fruits, it will significantly diminish, which is not good news. And last but not the least, we are looking at a very interesting topic where we are looking at the buzz of pollinators. In certain flowers, which is known as, most of them belong to the family Solanaceae. They have an anther which is known as poricidial anther, but the anther, top of the anther is covered by a small cap. Now most of the pollinator community, including some of the bees, they cannot really utilize this pollen until and unless that cap is being broken. Some species of bees, which are known as buzz pollinators, for example Xylocopa and Amygdala, they are capable of bursting the cap. What they do is they grasp on the flower, then they move their thoracic muscle, and it creates a vibration, and that vibration opens the cap, and ultimately then other pollinators, including other buzz pollinators, actually can procure that pollen. So without these buzz pollinators, we don't really have other pollinating mechanism for these crops, especially in the family of Solanaceae, including brinjal and tomato. So they require buzz pollination. And what we are looking at is that what is the different frequency the bees are buzzing at. We are collecting sound, and from that sound we are looking at what is the amplitude, what is the frequency, what is the decibel of different pollinator species or different bee species. So our hypothesis is a larger bodied bee and a smaller bodied bee will have different frequency of buzzing. And we are also looking at, does the buzz duration and the frequency changes from a resource that is very new or a new flower compared to a very old flower, where the quantity and quality of resources is not as good as the new flower. So we are looking also into this. So in a nutshell, we are covering every aspect of pollination and bee biology in our lab. Starting from pesticide pollution and urban stress, we are looking at landscape level, we are looking at behavior and competition. We are also looking at what kind of traits in plants that is necessary to get effective pollination. We are looking at it from a production perspective, that pollination, how it affects the yield, qualitatively and quantitatively. And we are looking at landscape level, that what landscape is required for effective pollination. And also looking at from a functional perspective. So in a nutshell, we are looking at every aspect of bee biology and ecology there is. So that is the gist of it.